আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কারো যদি ভাড়া থেকে আয় থাকে তাহলে সে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবে। সো প্রথমে আমি এখানে কিছু আপনাদেরকে বুঝাবো ভাড়া থেকে আসলে আয় বলতে কি বোঝায়। তারপর আমি এক্সেল এবং ই-রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে আমি একটা এক্সাম্পল করে আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করি। তো এখানে ভাড়া হতে আয় বলতে যেটা বোঝায় যে কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য হইতে যে বিয়োজনগুলো আছে অনুমোদিত বিয়োজন সেগুলো যদি বাদ দেওয়া হয় তারপর যে টাকাটা থাকে সেটা হলো তার ভাড়া থেকে আয়, ঠিক আছে? তো আবার কোনো সম্পত্তি যদি আপনি ব্যক্তির নিজ ব্যবসার উদ্দেশ্যে নিয়োজিত থাকিলে ওখান থেকে যদি আবার আয় হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা ভাড়া আয় হিসেবে না, সেটা ব্যবসা আয় হিসেবে পরিগণনাযোগ্য হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হলো কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি যাই হোক না কেন সেটা ভাড়া হইতে আয়ের অধীনে গণনা করা হবে। আর সম্পত্তিটা বলতে এখানে কি, এই যে এখানে বারবার সম্পত্তি বলতেছে, এখানে সম্পত্তির একটা সংজ্ঞা দিয়েছে। আপনার গৃহ সম্পত্তি হতে পারে, আপনি জমি ভাড়া দিতে পারেন, আসবাবপত্র, ফিকচার, কারখানা, ভবন, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন, মূলধনী প্রকৃতির এই জিনিসগুলো কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়, ঠিক আছে, এগুলোকে বলা হয়। আর গৃহ সম্পত্তি বলতে কি বোঝাচ্ছে, এখানে একটা টার্ম এখানে দেখবেন যে আছে, যেহেতু গৃহ সম্পত্তি আসবাবপত্র, ফিকচার, ফিটিংস যা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। গৃহ যে ভূমির উপর স্থাপিত উক্ত ভূমি, তবে কোনো কারখানা, ভবন অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। এগুলো হলো গৃহ সম্পত্তি বলতে যেটা বুঝিয়েছে। তাহলে আমরা যদি এখন ভাড়া গণনার ক্ষেত্রে যাই, কিভাবে ভাড়া পরিগণনা হবে, সেক্ষেত্রে দেখব যে সিম্পল একটা ইকুয়েশন এবার দেওয়া হয়েছে মোট ভাড়া মূল্য পরিগণনার জন্য, ঠিক আছে। এখানে যেটা বলা হয়েছে ক ইকুয়ালস টু হবে কি, ক ইকুয়ালস টু হবে খ প্লাস গ প্লাস ঘ, এই তিনটা যোগফল বিয়োগ বিয়োগ চ, ঠিক আছে। তো এইটা কোনটা কি সেটা আবার এখানে সুন্দর করে বলা আছে। সো নতুন নিয়মের এই হিসাবটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আগের নিয়মে কিন্তু ভাড়া এখন পরিগণনা হবে না। সো এখানে আমরা ক বলতে কি বোঝাচ্ছি, ক বলতে আমরা বোঝাচ্ছি মোট ভাড়া মূল্য, ঠিক আছে। এখানে গেল খ বলতে কি, এখানে খ গ ঘ মানে এখানে গ্রহণ, যেগুলো আপনি গ্রহণ করেছেন, কি কি গ্রহণ করতে পারেন দেখেন, উক্ত সম্পদ হতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ বা সম্পত্তির বার্ষিক মূল্য এই দুইয়ের মধ্যে যাহা বেশি, এটা আমি এক্সাম্পলের সময় আরও বুঝাবো। সাপোজ আপনার বার্ষিক মূল্য মানে ভাড়া যদি 10,000 করে হয়, 12 মাসে আপনার 1,20,000 হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আপনি পেয়েছেন হলো 1,00,000। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি হলো, 1,20,000, সেটাই হলো খটা হলো 1,20,000, যাহা দুইয়ের মধ্যে যাহা বেশি। ওকে, গটা কোনটা, অগ্রিম ভাড়া, ঠিক আছে, যে ভাড়াটা আপনি অগ্রিম নিয়েছেন সেটা হলো ভাড়া। সাপোজ আপনি জুন মাসে কোনো বছরে 2022-এর জুন মাসে এসে জুলাই মাসের ভাড়া আপনি নিয়েছেন, ঠিক আছে। তো এটা কি আপনি জুন মাসের জন্য ওই অর্থ বছরের জন্য কি আপনি অগ্রিম হিসেবে নিলেন, সাপোজ 5,000 টাকা আপনি অগ্রিম হিসাবে নিয়েছেন, তাহলে সেটা হবে যখন আপনি জুন মাসের হিসাবে যাবেন, ওই অর্থ বছরে যাবেন, তখন সেই মাসে এটা অগ্রিম হিসেবে দেখাবেন। আর অতিরিক্ত কোনো গ্রহণ যাহা খ আর গ এর মধ্যে নাই, ঠিক আছে, যেটা এই দুইটার মধ্যে নাই সেটাও এখানে যোগ হবে, ঠিক আছে। একটা তো রেগুলার ভাড়া নিলেন, একটা নিলেন হলো অগ্রিম, আর একটা এই দুটোর মধ্যে আবার কিছু নিয়েছেন, সবগুলো যোগ হলো। সবগুলো যোগ হওয়ার পর বিয়োগ হবে কোনগুলো আগে নেওয়া হয়েছে। সাপোজ যেটা আপনি এখন জুলাই মাসের যখন যেটা নিলেন জুনে নিলেন, সেটা তো ওই বছরে যোগ করেছেন। আবার জুলাই মাসের যখন আপনি হিসাবে আসবেন, মানে আরেকটা অর্থ বছর যখন শুরু হলো, তখন কি করবেন, এইটা বিয়োগ হয়ে যাবে, যে এই অর্থ বছরের জন্য তো আর আপনি নিয়েছেন হলো গত বছরে, ওটা অলরেডি দেখায় ফেলছেন, তখন সেটা আপনি এই উমতে এটা বিয়োগ দিলেন। আর শূন্যত ভাতা, সাপোজ বললেন যে 1,20,000, এই 1,20,000-এর মধ্যে উনি পেয়েছে হলো 1,00,000 টাকা, ঠিক আছে। 2 মাস তার ভাড়া যায়নি, ভাড়া সে পায়নি, তার ভাড়াটিয়া পায়নি। তার মানে এই যে 20,000 টাকা যেটা তার কম হলো, এটাই তার শূন্যত ভাতা, ঠিক আছে। এই শূন্যত ভাতা আবার ক্লেম করতে হলে অবশ্যই আপনাকে উপকমিশনার যে আছে প্রতি মাসের 30 তারিখের মধ্যে জানাতে হবে। এটা হলো নিয়ম, যে আপনাকে কমিশনারকে জানাতে হবে, ভাই আমার তো ভাড়া আমি দিয়ে থাকি, বাট এই 2 মাস আমার বাসাটা ফাঁকা আছে, তাহলে এটা আপনি আইনগতভাবে এটা আপনার ঠিক হবে, আপনি শূন্যত ভাড়া হিসেবে দেখাতে পারবেন। এই হলো এখানকার নিয়ম। আর এখানে হলো বিয়োজন কোনগুলো আছে, সব কিছুকেই তো আর আপনি বিয়োজন হিসেবে দেখাতে পারবেন না। এখানে বিয়োজন হিসেবে দেখাতে পারবেন নর্মালি তো
একটা তো নরমাল বিয়োজন আছেই, যে বিয়োজনযোগ্য খরচ মানে আপনার যে যদি এর পাশাপাশি আবার কি আছে, যদি আপনি কোনো সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি বিপরীতে কোনো বীমা করেন, ঠিক আছে, সেটাও কিন্তু আপনি এখানে বীমা তাহার জন্য পরিশোধিত প্রিমিয়াম, যেটা আপনি প্রিমিয়াম পরিশোধ করবেন সেটাও কিন্তু আপনি এখানে খরচ হিসেবে দেখাতে পারবেন। ঠিক আছে, তারপর সম্পত্তির অর্জন, নির্মাণ, সংস্কার, এটার জন্য কোনো আর্থিক পরিসম্পদ হতে, আর্থিক প্রতিষ্ঠান হতে যদি আপনি কোনো মূলধনী ঋণ গ্রহণ করি না, আমরা ঋণ গ্রহণ করি, এই ঋণের উপর যে পরিশোধিত সুদ বা মুনাফা যেটা থাকবে তারও আপনি দেখাতে পারবেন, এটা আপনাকে বিয়োজন হিসেবে দেখাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলা আছে যে ভাড়া শুরুর পূর্বে যদি আপনি এটা দিয়ে থাকেন, ঠিক আছে। আর একটা হলো কি, সম্পত্তির উপর পরিশোধিত কর, ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যাহা মূলধনী চার্জ প্রকৃতির নহে, ঠিক আছে। তো এই টাইপের যদি মূলধনী চার্জ প্রকৃতির নহে যদি কোনো চার্জ আপনি প্রদান করে থাকেন, সেটাও আপনি বিয়োজন হিসেবে দেখাতে পারবেন, যে কোনো কর, ফি বা অন্য কোনো চার্জ। আবার এই যে যেটা বলা আছে যে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি ও পয় নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্তী সারণী উল্লেখিত অঙ্ক, এই যেগুলো আছে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি, পয় নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ, এগুলোর জন্য আপনি এই হারে এখানে দিয়ে দিবেন। যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে 30%, আর অবাণিজ্যিক উদ্দেশ্যে সাপোজ আমরা যে থাকার জন্য যে বাসা ইউজ করি সেটা হলে 25%, আর অন্যান্য ক্ষেত্রে 10% হারে আপনি বিয়োজন দেখাতে পারবেন, এটা অনুমোদিত। তবে শর্ত থাকে যে ভাড়া গৃহীতার পরিশোধের পাশাপাশি যে ভাড়া, এটা একটা শর্ত এখানে দিয়েছে, যে ভাড়া গ্রহণ করেছে সেই যদি এই খরচগুলো বহন করে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এটা দেখাতে পারবেন না, এই খরচগুলো দেখাতে পারবেন না। আর একটা বলা আছে, যদি আপনি এইটা নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত মূলধনী ঋণের কোনো ভাড়াপূর্ব আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়াপূর্ব সময়ে, ঠিক আছে, কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হইয়া থাকে, তাহলে যেটা আপনি পরিশোধ করেছেন সেটা আপনি 3 বছরের সমকিস্তিতে বিয়োজনযোগ্য হিসাবে দেখাতে পারবেন, ঠিক আছে। ভাড়া পূর্বই যদি কিছু আপনি খরচ করে থাকেন তাহলে বিয়োজন হিসাবে 3 বছরের মধ্যে ওইটাকে সাপোজ আপনি 3 লাখ টাকা খরচ করেছেন, প্রতি বছর আপনি 1 লাখ টাকা করে 3 বছর এটা সমন্বয় করতে পারবেন, যদি ভাড়া পাওয়ার পূর্বেই যদি কোনো আপনি সুদ বা মুনাফা প্রদান করে থাকেন। ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা তাহার কোনো অংশ যদি থাকে, ভাড়াপূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা তাহার কোনো অংশ যদি থাকে দফা উমতে, তাহলে এই বিয়োজনযোগ্য হবে না। এই যে অংশ যদি থাকে পুরুষ, মানে আপনি এই যে 3 বছরের পরেও যদি যেটা আপনি আবার দেখা যাচ্ছে যে সংশোধন হয়নি, আপনি তারপর কিন্তু এটা আর বিয়োজন হিসেবে দেখাতে পারবেন না, আপনি 3 আয় বর্ষে এটা শুধু দেখাতে পারবেন, ঠিক আছে। এই হলো নিয়মটা। আমরা যদি এখন একটা এক্সাম্পলে যাই তাহলে আপনাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এখন আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করব। ঠিক আছে, ধরা যাক নাটোর জেলার সদরে জনাব দিহানের একটা 4 তলা বাড়ি আছে, আবাসিক বাড়ি। তো এই বাসায় দেখেন সে কি আছে, 3 তলার একটা আবাসিক ব্যবহারের জন্য আছে, বাকি 3 তলা মানে সপরিবারে উনি নিজেও থাকে। ঠিক আছে, বাকি 3টি তলার প্রতিটি আবাসিক ব্যবহারের জন্য মাসিক 15,000 টাকায় ভাড়া দিয়ে থাকে। ওকে, মাসিক 15,000 টাকা ভাড়া দিয়ে থাকেন। তাহলে আয় বর্ষ পৌরকর বাবদ সে এত টাকা দিয়েছে 16,000, ভূমি খাজনা দিয়েছে হলো 500 টাকা, গৃহ নির্মাণের ঋণের ব্যাংক সুদ বাবদ দিয়েছে হলো 20,000 টাকা। তারপর জনাব দিহানের গৃহ সম্পত্তি হতে আয়ের বিবরণী নিম্নরূপ, এই কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন কি আছে, তার 4 তলা একটা বাড়ি আছে, এখান থেকে সে নিজে থাকে, 3টা রুম তার ভাড়া থাকে, এবং এখান থেকে কত টাকা ভূমি কর বা পৌরসভা কর দিয়েছে, ব্যাংকে কত টাকা সুদ পরিশোধ করেছে, এবং দিহানের হিসাবটা আমরা এখন করব। তাহলে এখানে দেখা যাচ্ছে তার মাসিক ভাড়া 15,000 টাকা এবং 3টি তালা, তার মানে 3টি তালায় সে থাকে আর 12 মাস। তাহলে দেখা যাচ্ছে মাসিক ভাড়া তার আসতেছে হলো 5 লাখ, সরি 12 মাস, এটা বাৎসরিক ভাষা আসতেছে হলো 5,40,000। তাহলে আমরা এখানে রেসিডেন্সিয়ালের জন্য এরিয়া উপগাইড, তাহলে যেটা রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল, রেসিডেন্সিয়ালি আমরা ধরি যে তার এখানে 3,000 স্কোয়ার ফিট। রেন্টাল পিরিয়ড এখানে দেখবেন যে ফর্মে যেভাবে আছে আর এইখানে একটু ডিফারেন্ট ভাবে আছে। রেন্টাল পিরিয়ড ধরলাম 12 মাস, যেহেতু 12 মাসের হিসেব আছে।
তারপর অ্যানুয়াল রেন্ট কত আমরা পাইলাম। অ্যানুয়াল রেন্ট এখানে যে বিষয়টা আছে সেটা হলো আমরা দেখলাম যে 5,40,000 টাকা সে অ্যানুয়াল রেন্ট পাইছে। রেন্ট রিসিভ করছে কত, সে রেন্ট রিসিভ করছে হলো এটা। এখানে যে বিষয়টা এখানে একটা যেটা আছে যে ভ্যাকেন্সি অ্যালোয়েন্স, এটা নিয়ে আমি একটু কনফার্ম আপনাদের করি। তো এখানে মনে করেন অ্যানুয়াল রেন্ট হলো তার 5,40,000, আর রেন্ট রিসিভ করেছে উনি 5,20,000 যদি হতো, এক্ষেত্রে তো 5,40,000 আমরা দিব। সেক্ষেত্রে ভ্যাকেন্সি অ্যালোয়েন্স হিসেবে 20,000 টাকা তার এখানে অটো হয়ে যেত। এবং ভ্যাকেন্সি অ্যালোয়েন্সের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আপনি চাইলেই ভ্যাকেন্সি অ্যালোয়েন্স দেখাতে পারবেন না। তাহলে এখানে দেখা যাচ্ছে তার কোনো অ্যাডভান্স উনি নেয় নাই। আর একটা জিনিস আমার এক্সেল থেকে আমি ক্লিয়ার করে দিই আপনাদের, সেটা হলো যে এখানে একটা কন্ডিশন দেখবেন যে অ্যানুয়াল রেন্ট একটা আছে, আর একটা আছে রেন্ট রিসিভ। আর সূত্র মেইনলি শুরু হয়েছে রেন্ট রিসিভড, একটা কথা আছে সূত্রতে যেটা আমি দেখলাম হুইচ ইজ হায়ার, ঠিক আছে। এখানে অ্যানুয়াল রেন্ট সাপোজ এই ব্যক্তির হওয়ার উচিত ছিল, আহ, হওয়া উচিত ছিল যেটা অ্যানুয়াল রেন্ট 5,40,000, ওকে। আর উনি রেন্ট রিসিভ করছে কত, 5,40,000। যদি হয়ে থাকে তাহলে কি এখানে কিন্তু হুইচ ইজ হায়ার সেটা কিন্তু নিয়ে নিয়েছে, বাট যদি সে রিসিভ করে 5,60,000, যে এত ভাড়া কিন্তু যাই হোক সে বেশি রিসিভ করছে অ্যাডভান্স সহ বা যেটাই হোক, তাহলে এখানে কি হলো তার ম্যাক্সিমামটা সবসময় নিবে, সূত্রে যেটা আছে সেই হিসেবে নিয়ে নিবে। ওকে, তার মানে এখানে ইকুয়েশনটা ওইভাবে করা আছে। যদিও এই জিনিসটা আপনি যখন মেইন যে ফর্মটা আছে নো ইনপুট শিট, সেক্ষেত্রে যদি আমরা যাই, এখানে রেন্ট রিসিভ থেকেই এখানে হিসাব শুরু হয়েছে, উপরেরটা দেয়নি, আমি জাস্ট একটু বোঝার জন্য যে ওই সূত্রটা এখানে দিয়েছি, মানে কনফিউজ। তাহলে এখানে আমরা কি করব, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট এনার ক্ষেত্রে যদি থাকতো তাহলে দিতাম, না হলে নাই। তার মানে এটা হলো তার যে রেন্ট বাবদ উনি এখানে দেখেন, তাহলে তার মাসিক ভাড়া এত বাবদ সে পাইলো। এখন সে কি করছে, মেরামতে ব্যয় করেছে যেটা, এটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়েছে, এই যে মেরামতেরটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে ওখানে, এখানে অনলাইনেই এটা চলে আসছে। তারপর হলো পৌর কর, পৌর কর কত করেছে দেখেন, পৌর কর বাবদ উনি দিয়েছে কি, 4টা বিল্ডিং এর জন্য দিয়েছে হলো 16,000, কিন্তু একটাতে তো উনি নিজে ছিল, সেইটা বাদে বাকিটার পৌর করটা এখানে আসবে। এই ইকুয়েশনে এখানে ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো আপনি যদি ওই এক্সেলে ওইভাবে ক্যালকুলেশন করে নিতে চান, আপনাকে সাপোজ 16,000, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, আহ, এই যে পৌর কর মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স যেটা আছে, এইখানে কত দিয়েছে উনি, 3/4, ঠিক আছে। এইভাবে দিলে আমার জন্য এইভাবে ক্যালকুলেশনটা হয়ে যাবে, ঠিক আছে। সো এক্সেলে আমরা এইভাবে দিতে পারি, বা বাইরে ক্যালকুলেশন করে নিয়ে এসে ডিরেক্টলি 12,000 এখানে আমরা লিখে দিতে পারি। আমরা যদি একটু দেখি, আর আছে হলো পৌরকর কত দিয়েছে, এটা দিল ভূমি রাজস্বতে ওইভাবে সেম ভাবে, তাহলে 375। ভূমি রাজস্ব কোথায় আছে ঘরটা, আমরা যদি যাই ল্যান্ড, এই যে পাশে আছে, এই যে এখানে 375। স্যার, অনলাইনে পুরো কোডটা কোথায় দেওয়া হয়? জি, এই যে এখানে দিলাম, এই যে এটা হলো এই যে মিউনিসিপাল বা ল্যান্ড ট্যাক্স যেটা, এটা একটা। আর পৌর করের ঘরটা কোথায় দিলাম আমরা একটু আগে, ওইটা স্যার এক্সেলে দিছে। হ্যাঁ এখানে আমি দেখাচ্ছি এটা। এটা হলো মিউনিসিপাল ল্যান্ড ট্যাক্স বা ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে। এটা একটা। আর একটা হলো রিপেয়ার কালেকশন ইন্টারেস্ট পেড একসাথেই অন, হবে এখানে, এখানে সব একসাথেই এইখানে হবে। আলাদা ঘর রাখে নাই, বুঝছেন, হ্যাঁ, মিউনিসিপাল দুটো একসাথে করতে হবে। ল্যান্ড ট্যাক্স ল্যান্ড রেভিনিউ এখানে যদি আমরা এক্সেলে আলাদা রাখছি, এখানে আবার একসাথে করেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন হিসাবটা এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে, আমরা একটু দেখে আসি এখানে। তারপর এখানে কি বলছে দেখেন, গৃহ নির্মাণে ঋণের সুদ এখানে সেম ভাবে 20,000 হলেও এটা 15,000 হিসেবে কাউন্ট হবে, যেহেতু স্বনিবাস ও 1/4 অংশ এবং ভাড়া এত, সেই হিসেবে এখানে ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে আমরা এখানে ইন্টারেস্ট, এই যে একটা ঘর আছে এখানে ইন্টারেস্ট পেড, এখানে 15,000 টাকা আমরা দিয়ে দেবো। তাহলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তাহলে আমার একটা এক্সেল নিয়ে একটা কোয়েশ্চেন আছে এই রেন্টের মধ্যে। জি বলেন। আপনার এখানে কিন্তু বাণিজ্যিক যদি হয় তাহলে 30%, আর যদি গৃহ সম্পত্তি হয় তাহলে মেবি 25%। এটা কি এক্সেলে কমপ্লিটলি করা আছে? মানে আমি হ্যাঁ সিলেকশন হ্যাঁ হ্যাঁ, করতে পারবো যে এটা আমি আমার। আমি 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 লিংক করে দিয়েছি এখানে, আপনি যদি দেখেন না,
আমি হুম দেখাচ্ছি আপনাকে, চেঞ্জ করার অপশনটা দেখাচ্ছি। এখানে ড্রপ ডাউন করে হ্যাঁ হ্যাঁ দেওয়া, এই যে ড্রপ ডাউন আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন বিজনেস যদি আমি দেই, এখানে দেখেন 30% হয়েছে, এখানে কিন্তু ক্যালকুলেশন হয়েছে। হ্যাঁ 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 আমি আজকে এটা প্র্যাকটিস করতে গিয়ে আমি এটা মনে হয় ব্যাকগ্রাউন্ডে দেখি নাই, এই জন্য আমার মিস্টেক হয়েছে। না, না, ঠিক আছে, ঠিক আছে। ওকে। সো এইখান থেকে এটা আপনি অ্যাডজাস্ট চেঞ্জ